থাকে না তো আমি কে? তুমি একজন কালোবাজারি। তুই কেন মিথ্যে কথা শিখেছে? আজাদ খান পরিচালিত ডেঞ্জার। আমি তোর জীবনটাই ক্ষতি করে গেলাম। কাছে পেতে চাই তোমাকে যখন তখন সাম্রাজ্যের হিংস্র সিংহগুলো ঘুমিয়ে গেছে। শিখেছে মনোয়ারা ফিল্মস প্রযোজিত পরিবেশিত ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। এই রবিন খান রক্তের খেলা বন্ধ করবে না, বন্ধ করবে না। হারামজাদা শিখেছে এই প্রেক্ষাগৃহে ডেঞ্জার। আমরা দু বোন সাদা শাড়ি পরে তোমাদের সামনে এসেছি। নাও, এই তো শুনি প্রেম ভালোবাসা। আমার মুন্না শুধু আমার, আমি প্রেমাকে ছাড়বো না। প্রেমা, এই প্রেমা, বেরিয়ে আয়। রাত দুপুরে একটা অসভ্য মেয়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোকে বলতে এসেছি মুন্নার জীবন থেকে তুই সরে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। তোর মতো
মতো একটা বাজে মেয়ের ভয় প্রেমা করে না। মুন্না আমার প্রেম, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তোর নিঃশ্বাস আমি বন্ধ করে দেব। মুন্না, তুই আমাকে মারলি, প্রেমার জন্য তুই আমাকে মারলি। আমিও তোকে বলে যাচ্ছি, আমি যদি তোকে আমার করে না পাই তাহলে প্রেমা তোর হবে না, আমি হতে দেব না, কোনোদিনও না। ভাড়া করবো, তবু মুন্না জীবনের সাথে প্রেমাকে জড়িয়ে থাকতে দেব না। আমিও তাই চাই। তুই শালা আবার কে রে? আমি লিটন, আমিও তোর মতো প্রেমাকে ভালোবাসি। তোর ওই মুন্নার জন্য আমিও প্রেমার কাছে যেতে পারছি না। আমার বুদ্ধি শুনলে তুমি পাবে মুন্নাকে আর আমি পাবো প্রেমাকে। আমার বুদ্ধি শুনবে? মুন্নাকে পাবার জন্য আমি খুন পর্যন্ত করতে পারবো, আমি রাজি। আমি শুধু মুন্নাকে চাই। কিসের মিষ্টি স্যার? আপনি আমাকে খাওয়ানোর জন্য ডেকে এনেছেন? আজ আমার সন্তানের জন্মদিন। যখন জীবনে নুন আনতে পান্তা ফুরতো, তখন বড়লোকের সন্তানদের জন্মদিন দেখে খুব শখ হতো নিজের সন্তানের জন্মদিন করতে। বিধাতার কি নিষ্ঠুর খেলা! আজ আমার কত টাকা, অথচ নিজের সন্তান আমার কাছে নেই যে তার জন্মদিন পালন করি। তাই তোমাকে ডেকে এনেছি নিজের সন্তান মনে করে তোমার মুখে একটা মিষ্টি তুলে খাওয়াতে। আসলে বিধাতার খেলা কেউ বুঝতে পারে না। আপনি তবু তো আমার বাবা সেজে আমার জন্মদিনে আমার মুখের সামনে একটা মিষ্টি তুলে ধরেছেন, কিন্তু আমি তো আমার মাকে বলতে পারছি না, মা, আজ আমার জন্মদিন, তুমি আমাকে একটা চুমু খাবে না মা? একটা চুমু। আজ তোমারও জন্মদিন? ভালোই হলো। এসো, দুজনের দুঃখ কষ্ট একটু ভাগাভাগি করে নেই। তুমি মনে করো তোমার বাবা আমি, আর আমি মনে করি আমার সন্তান তুমি। নাও, মিষ্টিটা খাও। হ্যাঁ, খাও। কবিতা আন্টি, আপনি আসুন, ভেতরে আসুন। কবিতা, তুমি তো মুন্নার বাসার ঠিকানাটা জানো, আমার সাথে একবার যাবে? আজ আমার বড় ছেলে মামুনের জন্মদিন। আমি মামুন মনে করে মুন্নার কপালে একটা আশীর্বাদী চুমু দিয়ে আসতে চাই।
ঠিক আছে। আসুন না স্যার, আমার ছোট্ট ঠিকানাটা দেখে যাবেন। একদিন অবশ্যই আসবো। আজ চলি। লোকটা চোখেও দেখে না নাকি? বড় লোকেরা কখনোই গরিবদের দেখে না। চলুন। মুন্না, আপনি? আজ আমার বড় ছেলের জন্মদিন। আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। কেন জানি তোমার কথাটা মনে হলো, তাই তোমাকে আমার মামুনের জন্মদিনে আদর করে তোমার কপালে একটা আশীর্বাদের চুমু দিতে চাই বাবা। আমার মতো তুমিও খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। আমার চোখের পানি দিয়ে আপনাকে তো বোঝাতে পারবো না আমার কোন চোখের পানি ব্যথার পানি, আর কোন চোখের পানি আনন্দের পানি। চোখের পানির তো কোনো রং হয় না, তাই না? তুমি ঠিকই বলেছো বাবা। চলি মুন্না। আজ তোমাকে দেবার মতো আমার কিছুই নেই মা। তোমার পালাটা তুমি নিয়ে যাও। তুমি কিছু বললে মুন্না? না তো। আচ্ছা। আমি সব শুনেছি, সব দেখেছি। থাকবো তোমারি, তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারি, তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারি, তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারি। জানি বুঝি তোমার চোখেরও ভাষা, জানি জানি বুঝি তোমার চোখেরও ভাষা, তুমি এসে দিলে গো জীবনে আশা, তুমি এসে দিলে গো জীবনে আশা। তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই, তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই, তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারই, তোমারই
কথা বলবো গোপনে, কানে কানে কিছু কথা বলবো গোপনে। লজ্জা তুমি পেও না গো সে কথা শুনি, লজ্জা তুমি পেও না গো সে কথা শুনি। দুষ্টু কথা কখনো বলনি আগে, দুষ্টু কথা কখনো বলনি আগে। কি জানি কি হয়ে যায় ভয় যে লাগে, কি জানি কি হয়ে যায় ভয় যে লাগে। তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই, তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই। তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারই, তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারই। তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই, তোমারই আছি তোমার ছিলাম থাকবো তোমারই। তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারই, তোমারই প্রেমে ধন্য হলো জন্ম আমারই। কি বলছো তুমি? মুন্না নামের মাস্তান তোমার ইজ্জত নষ্ট করেছে? নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। সেই ইজ্জত নিয়ে কেউ কখনো মিথ্যা বলে না স্যার। আমি তাই আইনের কাছে আমার ইজ্জত হারানোর বিচার চাইতে এসেছি। আপনি যদি আইনের মানুষ হয়ে সঠিক বিচার না করেন, তাহলে আমি মনে করব আইনের মানুষও গুন্ডা মাস্তানদের মতো নষ্ট হয়ে গেছে। অসম্ভব। হয়তো আইনের দু চারজন মানুষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আইনের মানুষ এখনো গুন্ডা মাস্তানদের হাতের পুতুল হয়ে যায়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি সঠিক বিচার পাবে। মুন্না যত বড় মাস্তান হোক, ওর পেছনে যত বড় গডফাদার থাকুক না কেন, আইন ওকে ছাড়বে না, আমিও ছাড়বো না। প্রেমা, এইবার তুই ঘৃণা করে তোর জীবন থেকে মুন্নাকে সরিয়ে দিবি, আর আমি মুন্নাকে আমার বুকে জড়িয়ে নিয়ে এতদিনের স্বপ্নকে সত্য করব। অসম্ভব, এটা একটা ষড়যন্ত্র। মুন্না এত খারাপ চরিত্রের হতে পারে না। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে এটাই প্রমাণিত হয় রেশমি নামের মেয়েটি আইনের কাছে মিথ্যে কথা বলেছে। অবশ্যই মিথ্যা কথা বলেছে, আর এই জন্য বলেছে মুন্নাকে রেশমি জোর করে কাছে পেতে চায়। যদি তাই মনে করো, তাহলে তুমি কি পারবে তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে? বলো, তুমি বলতে পারবে? পারবে না। কারণ একটাই, এমন কোনো নারী নেই যে নিজের ইজ্জত নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে। তাই বলছি, মুন্না কোথায়? মুন্নার ঠিকানা বলে দাও। ইন্সপেক্টর, মুন্না আপনার পেছনে দাঁড়িয়ে। মুন্না, তুই পালিয়ে যা। জীবনে একবারই আমার মায়ের জীবন থেকে পালিয়ে এসেছি, আর আমি পালাতে চাই না প্রেমা। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি। তাহলে কি তুই বলতে চাস রেশমি তোর বিরুদ্ধে যে কথা বলেছে সব সত্যি? সত্যি না বলেই আমি আইনের কাছে ধরা দিতে চাই। কারণ ধরা না দিয়ে আমি যদি পালিয়ে বেড়াই, তাহলে চরম মিথ্যেটা চরম সত্যতে পরিণত হবে। আজ এখন পর্যন্ত আমার প্রতি তোর যে অগাধ বিশ্বাস, সে বিশ্বাসটা কাল হয়তো থাকবে না, কাচের দেয়ালের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ইন্সপেক্টর, চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন? আমার সাথে থানায় চলুন। চলুন। প্রেমা, পুলিশ আমার মুন্নাকে কেন নিয়ে যাচ্ছে? বাবা, রেশমি মুন্নার নামে ইজ্জত নষ্ট করার মিথ্যা অভিযোগ করেছে। মুন্না শুধু আমার, সারা জীবনের জন্য আমার হয়ে থাকবে। প্রেমার সামনে আমি মুন্নাকে নিয়ে বাসর করব। রেশমি, তুই কি মনে করেছিলি তোর মিথ্যে কথাতে আমি মুন্নাকে ভুল বুঝে ঘৃণা করে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব? কখনো না। তোর প্রেম মুন্নাকে জোর করে পাবার জন্য নিজের ইজ্জত নিলাম করে দিতে পারে, কিন্তু আমি আমার মুন্নাকে ভুল বুঝে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারি না। আর একটা কথা, মুন্নার যদি তোর জন্য এতটুকু ক্ষতি হয়, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করার কথা বলছিস? আরে আমি তো তোকে খুন করব। মুন্নাকে যদি আমি না পাই, তাহলে তোকেও পেতে দেব না। ইন্সপেক্টর রহমান, আমার কাছ থেকে অনেক হারাম খেয়েছিস, প্রয়োজনে তোকে আরো হারাম খাওয়াবো। কিন্তু একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? থানার ছেলে মুন্নাকে টর্চার করতে করতে মেরে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না আকবর ভাই,
ওই হারামজাদাকে আমি এমন টর্চার করব, মরণের জন্য নিজেই চিৎকার করে বলবে, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। বেশি কথা না বলে ভাইজান যা বললো তাই শোনো, নইলে আমার হাতে তুমি মারা যাবে, মারা যাবে, মারা যাবে। বাঁচতে চাইলে আমাকে মেরে ফেল, আমি বেঁচে থাকলে কিন্তু তুই বাঁচতে পারবি না। তোকে মেরে ফেলার জন্য কত টাকা পেয়েছি? 5 লাখ নতুন কর করে নোট। ইন্সপেক্টর, এটা কসাইখানা না, থানা। থানাতে এভাবে মুন্নাকে মারার কোনো অধিকার আপনার নেই। তোর মতো মেয়ে মানুষের কাছে কি আমাকে আইন শিখতে হবে? যা বাইরে বসে থাক, যাওয়ার সময় মুন্না লাশ নিয়ে যাবি। তাহলে তুমিও শোনেন ইন্সপেক্টর, মুন্নাকে তুমি গ্রেফতার করনি, গ্রেফতার করেছে মাসুদ। আমি তার কাছে যাব, তাকে জিজ্ঞেস করব কোন আইনে গ্রেফতার করা আসামিকে অন্য একজন ইন্সপেক্টর টর্চার করে মেরে ফেলতে পারে। যা শালি তোর দুলা ভাইয়ের কাছে যা, যদি বাঁচাতে পারিস বাঁচা। মুখ সামলে কথা বলবি। এই শুয়োরের বাচ্চার দেখছি তেজ এখনো কমেনি। মা, মা, তোমার কি হয়েছে মা? ভাইয়ার নাম ধরে চিৎকার করে উঠলে কেন? মাসুদ, আমাকে একবার তোর থানায় নিয়ে চল বাবা। থানায় যাবে কেন? এইমাত্র আমি স্বপ্নে দেখলাম থানার পুলিশ অন্যায় ভাবে আমার মামুনকে মারছে। আমার মামুন মা মা বলে চিৎকার করছে। মা, থানায় মামুন বলে কেউ নেই, একজন আসামি আছে, ওর নাম মুন্না। কি নাম বললি ভাইয়া? মুন্না? মা, এই সেই মুন্না ভাই যে আমার জন্য পুতুল নিয়ে এসেছিল, যার মুখে তুমি থাপ্পড় মেরেছিলে। মাসুদ, তুই মুন্নাকে কেন গ্রেফতার করেছিস? কেন? মুন্না একটা মেয়েকে ধর্ষণ করেছে মা। মিথ্যে কথা। মুন্না ভাইয়া মেয়েদের ইজ্জত বাঁচাতে পারে, কিন্তু ধর্ষণ করতে পারে না। একজন গুন্ডা মাস্তানের প্রতি তোর এতটা বিশ্বাস হলো কি করে? এই বিশ্বাসের জন্ম দিয়েছে কবিতা। তুমি তোমার ভালোবাসার কবিতাকে গিয়ে বলো মুন্না ভাইয়া ধর্ষণকারী, কবিতা বলবে না। তাহলে মুন্নার সাথে কবিতারও পরিচয় আছে? এই জন্যই পরিচয়টা আছে যে গুন্ডাদের হাত থেকে কবিতাকে ওই মুন্না ভাইই রক্ষা করেছিল। মাসুদ, আমার মন বলছে তুই ছেলেটাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিস বাবা। ওকে তুই ছেড়ে দে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর! কি ব্যাপার? মুন্নাকে আসামি হিসেবে গ্রেফতার করেছেন, ভালো কথা, কিন্তু মুন্না আসামি হিসেবে প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কোন আইনে আছে থানার মধ্যে টর্চার করে মেরে ফেলবেন? কি বলছো তুমি? একবার থানায় গিয়ে দেখুন আপনার আরেক অফিসার কিভাবে মুন্নাকে টর্চার করছে। শুনুন, আপনাদের শরীরে আইনের পোশাক আছে বলেই ভুলে যাবেন না আপনারা কোনো মায়ের সন্তান। তাই আসামি হলো ভুলে যাওয়া উচিত নয়। মুন্নাও আপনার মায়ের মতো কোনো মায়েরই সন্তান। এই আকরাম জীবিত থাকতে মুন্নাকে থানাতে আটক করে রাখতে পারে এমন কোন পুলিশ অফিসার ওই থানাতে নেই। নাদিম! ইয়েস বস। গাড়ি বের কর। ইন্সপেক্টর রহমান, আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার গ্রেফতারকৃত আসামিকে আপনি এইভাবে টর্চার করছেন? আমাকে কেউ ক্ষমতা দেয়নি, আমি টর্চারও করতে চাইনি। আসামি আমার সামনে আপনার মাকে গালি দিয়ে বড় বড় কথা বলছিল, আমার খুব খারাপ লেগেছিল। আসামিকে সাবধান হওয়ার কথা বললে উল্টো আমাকে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে আঘাত। সব মিথ্যে কথা, এখন আপনার সামনে বানানো নাটক করছে। ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি আবিষ্কার করব। সেন্ট্রি, আসামিকে মেডিকেলে নিয়ে চলো।
এই অবস্থায় আমি আপনাকে যেতে দেবো না। এই, ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। এসো আমার সাথে, কুইক। নির্দোষ প্রমাণ করে দাও খোদা, তুমি আমার মুন্নাকে নির্দোষ প্রমাণ করে দাও খোদা। কে তুমি? আমার মাকে পিস্তল ধরেছো কেন? আমার পরিচয় জানার দরকার নেই। আমার পেছনে পুলিশ। পুলিশ যদি এখানে আসে তাহলে বলবে তোমাদের ঘরে কেউ প্রবেশ করেনি। আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার মা বাঁচবে না। আপনারা? আপনাদের বাড়িতে কোনো অপরাধী ঢুকেছে? আপনি কি পাগল হয়েছেন? অপরাধী জেনে শুনে পুলিশের ঘরে ঢুকবে? সরি, মুভ। পুলিশকে আমি মিথ্যে কথা বলে তাড়িয়ে দিয়েছি, এবার আমার মাকে ছেড়ে দিন। আপনাকে ধন্যবাদ। তুমি? আমারই একই প্রশ্ন। তুমি তাহলে বেঁচে আছো? আমি জীবনের সাথে যুদ্ধ করে তোমাদের জন্য আজও বেঁচে আছি। বলো শাহানা, এতটা বছর তোমরা কেমন ছিলে, কেমন আছো? এক যুগ পর আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আমি মরিনি, আমিও জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। কিন্তু আজ আবার এক যুগ পর তোমাকে দেখে যত বেশি খুশি হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি। আমার সামনে আমার কি সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী শত দুঃখ কষ্টের মাঝেও আমাদের সৎ পথে বেঁচে থাকার সাহস দিত? আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী অপরাধীকে ঘৃণা করত? আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে আমাকে সবসময় বলতো, শাহানা, সততা নিয়ে বেঁচে থাকার মাঝে একটা অহংকার আছে, অথচ আজ হাতে অপরাধীর পিস্তল, পুলিশ তাড়া করে? তোমার সামনে আজ সেই স্বামী দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একজন অপরাধী স্বামী, যে স্বামী এক যুগ আগে তোমাকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছিল। কিন্তু আমি কেন নিখোঁজ হয়েছিলাম? কেন আজ আমার হাতে অপরাধের পিস্তল? কেন আজ পুলিশ আমাকে তাড়া করছে? সেই সত্যটা তুমি জানতে চাইবে না? জানার ইচ্ছে আমার এই জন্য নেই, যে স্বামীর জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছিলাম, যে স্বামীর আদেশকে জীবনে একমাত্র চলার পথে মন্ত্র মনে করে মামুনকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, যে স্বামীর সততাকে পুঁজি করে শত দুঃখ কষ্টের মাঝেও সংগ্রাম করে একজনকে পুলিশ ইন্সপেক্টর করেছি। আমার সেই স্বামী আজ কত বদলে গেছে। আমি যাকে আমার বিধাতা মনে করতাম, আমার সেই বিধাতা নিজেই একজন অপরাধী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই কোনো কিছু জানার আজ আমার কোনো ইচ্ছে নেই। শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, কেন তুমি এইভাবে আমার সামনে এলে? আমার বিশ্বাসের মানুষকে আমার বুকের ভিতর লালন করে অপেক্ষা করতে করতে মরে যেতাম। সেই মৃত্যুটা আমার জন্য অনেক ভালো ছিল। তুমি চলে যাও, মাসুদকে তোমার পরিচয়টা আমি দিতে চাই না। এক যুগ তুমি আমার কোনো উপকারী আসনি, অন্তত এই উপকারটুকু করো। হ্যালো বস, মুন্নাকে বাঁচাতে হলে ও পজিটিভ রক্তের প্রয়োজন। হাসপাতালে ও পজিটিভ রক্ত নেই। তুমি হাসপাতালে থাকো, রক্তের ব্যবস্থা আমি করছি। শাহানা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, আমি বলতে চাই না, আমার এই জীবন নিয়ে না হয় আমি থাকবো। তুমি একটা চরম সত্য কথা বলেছ,
এক যুগ আমি তোমার কোনো উপকারে আসিনি। আজ আজ তুমি আমার একটা উপকার করো। একটা ছেলেকে আমি সন্তানের মতো জানি, ও মৃত্যুর সাথে লড়াই করছে। অন্তত অন্তত তোমার সন্তান মনে করে তুমি ওর জন্য তোমার রক্ত দিয়ে এসো। ওর গ্রুপ আর তোমার রক্তের গ্রুপ একই গ্রুপ। আকরামের জন্য এক জীবন পাতে এই উপকারটুকু করো, এই উপকারটুকু করো। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মুন্না বেঁচে যাবে। বিপদ কেটে গেছে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। মা, আপনি আপনার রক্ত দিয়ে এমন একজনের জীবন বাঁচালেন যে কিনা আপনার সন্তানের মতো। রক্ত দেবার আগে জানতাম না কার জন্য রক্ত দিতে আসছে। এখন মনে হচ্ছে আমি আমার রক্ত দিয়ে আমার এক সন্তানের জীবন বাঁচিয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো মা। যার জন্য নিজের সন্তানের শরীর থেকে রক্ত ছড়েছে, তুমি নিজের রক্ত দিয়ে তারই জীবন বাঁচিয়ে এসেছো মা। মাসুদ, তুমি তো মুন্না মাস্তানের কাছে ঠিকই মা হয়ে এসেছো, অথচ মুন্না মাস্তানকে আমি গ্রেফতার করতে না পারলে আইনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি তো তোমার দায়িত্ব ঠিকই পালন করেছো মা। তবে একটা সত্যি কথা বলে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে দাও। বলো, মুন্না মাস্তান কোন ক্লিনিকে আছে? চুপ করে থেকো না মা, বলো কোন ক্লিনিকে আছে। আমি মুন্নাকে গ্রেফতার করব। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, রেশমি নামের মেয়েটি যদি আমার কাছে মিথ্যে কথা বলে থাকে তাহলে মুন্না অবশ্যই ছাড়া পাবে। আহসান ক্লিনিকে। বিশ্বাস না হয় সমস্ত ক্লিনিক খুঁজে দেখতে পারেন, মুন্না এখানে নেই। মুন্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে মুন্নার বাবা আকরাম সাহেব মুন্নাকে এখান থেকে নিয়ে চলে গেছে। মুন্নার বাবার ঠিকানা আপনি জানেন? ক্লিনিকের খাতাতে একটা ঠিকানা লেখা আছে, দেখতে পারেন। এই দেখুন, এটা আমার বাড়ির ঠিকানা। আপনার বাসার ঠিকানা? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, যে মহিলাকে রক্ত দেওয়ার জন্য মুন্নার বাবা ক্লিনিকে নিয়ে এসেছিল ওই মহিলাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলেই হয়তো মুন্নার ঠিকানা পেয়ে যাবেন। কি বলছিস তুই? ঠিকই বলছি, মুন্নাকে ক্লিনিক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং মুন্নাকে সরিয়ে নিয়ে গেছে মুন্নার বাবার নামধারী আকরাম নামে একজন, যাকে তুমি চেনো মা। আমি চিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো, কারণ তুমি এই মানুষটার সাথেই মুন্নার জন্য রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলে। বলো মা, ঠিকানাটা বলো। ঠিকানা আমি জানি না। অবশ্যই জানো, তুমি ইচ্ছে করে ঠিকানাটা গোপন করছো। তবে তুমি মনে রেখো মা, তোমার এই ঠিকানা গোপন করার কারণটা আমি আবিষ্কার করবই। মা, তুমি হয়তো বাবার ঠিকানাটা সত্যি সত্যি জানো না, কিন্তু বাবার সাথে তোমার সম্পর্কের কথাটা তো তুমি ভাইয়াকে বলতে পারতে। কি বললি? তোদের বাবা একজন অপরাধী, এই সত্যের পরিচয়টা মাসুদকে বলার পর তুই কি মনে করিস মাসুদ বিশ্বাস করত? 12 বছর পর ঘটনা চক্রে তোরই সামনে তোদের বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বিশ্বাস করতো না। মাসুদ মনে করত তোদের বাবার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগ আছে, তাই আমি পরিচয়টা দিতে সাহস পাইনি রে মা। দারুণ খবর দিলেন ইন্সপেক্টর, দারুণ খবর। এবার আমাকে এমন খেলা খেলতে হবে, শত্রুর নদীতে জাল ফেলে সবকটা শত্রুকে একসাথে জল দিয়ে তুলে আনতে হবে। লিডন, বলো ভাইজান। তোর প্রথম কাজ হবে রেশমিকে মেরে ফেলা, কারণ একটাই, রেশমি বেঁচে থাকলে মুন্নাকে আইনের চোখে আসামি করে রাখা যাবে না। তুই মনে করেছিলি প্রেমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আইনের কাছে আমাকে চরিত্রহীন বানালেই প্রেমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবি। পারিসনি। এই দেখ, এই দেখ, প্রেমা তার ভালোবাসার শক্ত হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। রেশমি নিজের ইজ্জতের যে দাম দিতে জানে না, তাকে কেউ কোনোদিন ভালোবাসতেও কাছে আসে না। লিটন কুত্তার বাচ্চা, তোর জন্য আমি মুন্নার চোখে একটা বাজারের মেয়েতে পরিণত হয়েছি। তোকে যদি একবার আমি আমার সামনে পেতাম তাহলে তোকে আমি খুন করে ফেলতাম। এই, তুই আমাকে কি খুন করবি?
আমি তোকে খুন করব, আমি। ভাইজান বলেছে তোকে খুন করতে পারলে নতুন খেলা শুরু হবে। মুন্নাকে মার, মার মুন্না মার। ওই কুত্তার বাচ্চার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি পাপ করেছিলাম। তুই তোর ভালোবাসাকে নিয়ে সুখে থাকিস রেশমি। দেখুন স্যার, দেখুন, মুন্না শুধু আমার ভালোবাসার রেশমিকে নষ্টই করেনি, ওকে খুনও করেছে। ওকে পালাতে দেবেন না স্যার, ওকে অ্যারেস্ট করুন। তোমরা লাশটা থানায় নিয়ে যাও। রেশমি, আমার রেশমি। মুন্না ভাই, আপনি? তোমাকে আমি সব বলবো, আগে আমাদের আশ্রয় দাও, পেছনে পুলিশ। আসুন, ভেতরে আসুন। এসো। মা, মুন্না ভাইকে পুলিশে তাড়া করেছে। কবিতা, দরজা খোলো। মা, তুমি মুন্না ভাইকে লুকিয়ে রাখো, আমি দেখছি। কবিতা, কবিতা, হ্যাঁ, পেয়েছি। কবিতা, আমি গোসল করছি, তুমি দাঁড়া মাসুদ, আসছি। কবিতা, তোমার ঘরে কেউ ঢুকেছে? এই মাত্র ঢুকলো। হ্যাঁ, কোথায়? এই তো আমার সামনে। আহা, কবিতা কি করছো? করছি না, এখন কিছু একটা করব। এসো। আরে কবিতা, তোমার এই ইয়ারকি মারাটা মোটেই উচিত হয়নি। তুমি কি জানো আমি এখানে একটা আসামি ধরতে এসেছিলাম, আর তুমি কিনা? আহা, তোমাকে কিছুক্ষণের জন্য আমার আসামি করে নিলাম। ও শিট! কবিতা, তোমাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। দেখুন স্যার, দেখুন, মুন্না আমার রেশমিকে কি নির্মম ভাবে খুন করেছে। আমি মুন্নার শাস্তি দেখতে চাই। যদি মুন্নাকে গ্রেফতার করে শাস্তি দিতে না পারেন, তাহলে মনে করব আপনি আপনার মায়ের পরকীয়া প্রেমের ফসল। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে তুমি কলঙ্কিনী সাজাতে চাও? আমি জানি প্রতিটি সন্তানই মায়ের কলঙ্কের কথা শুনে স্থির থাকতে পারে না, কিন্তু যা সত্য
আমি তাই বলেছি। আমার এই বলার ভিতর এতটুকু মিথ্যে নেই। আমার চেয়ে দারুণ খেলার উদ্বোধন করে এসেছিস। খেলা যখন শুরু হয়েছে তখন যাতে করে খেলাটা আমাদের হাতের মুঠোয় থাকে, সেই জন্যে মাসুদের প্রেমিকা আর ওর বোনকে তুলে নিয়ে আমার সি বিউতে নিয়ে যা। ওই আকরাম নামে মানুষের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক অবশ্যই একটা আছে, কিন্তু সেই সম্পর্কের কথা বলার সময় এখন আসেনি। সময় হলে অবশ্যই বলবো। বলার সময় তোমার কখনোই আসবে না, কারণ মা হয়ে সন্তানের কাছে কি করে বলবে আকরাম আর তোমার পরকীয়া প্রেমের সম্পর্কের কথা? কি করে বলবে? ওই পরকীয়া প্রেমের ফসল হলো মুন্না মাস্তান। আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে, আমার মা কলঙ্কিনী। আমার ভাবতে কষ্ট হচ্ছে, আমার মা মুখে সততার কথা বলে তার অসৎ পথের উপার্জন দিয়ে আমাকে বড় করেছে। তুমি আমাকে আরো মারো, আমি এই কষ্ট নিয়ে, এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোর ভয় লাগে? সন্তান হয়ে মাকে এত বড় অপবাদ দিস নে। আমি মা হয়ে তোর পায়ে ধরে বলছি আমি কলঙ্কিনী নই। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা তোকে গর্ভে ধারণ করে পৃথিবী দেখিয়েছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা কষ্ট করে তোকে এত বড় করেছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা নিজের সুখের কথা ভাবেনি, শুধু তোর কথা ভেবেছে, শুধু তোর কথা। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা কি জিনিস তুই কাছে থেকেও বুঝতে পারিসনি। তাই যে মায়ের জন্য হাসতে হাসতে নিজের জীবন দেওয়া উচিত, সেই মমতাময়ী মাকে তুই কলঙ্কিনী বলেছিস। তোর মতো অকৃতজ্ঞ সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে ছেড়ে বলছি। আমার সন্তানকে মারার অধিকার তোকে কে দিয়েছে? আপনি দিয়েছেন, আপনি। চুপ কর প্রেমা। আজ আমার মুখ বন্ধ করতে পারবি না। আজ আমি সব বলে দেব। কে তুই? কোন অধিকারে তুই আঘাত করেছিস? মা, মুন্না হলো আপনারই সন্তান, মামুন। আপনার কসমের জন্য মুন্না আপনার সামনে তার নিজের পরিচয় দেয়নি। তাই এখনো জিজ্ঞেস করবেন কোন অধিকারে হাত তুলেছে? তুই দেখছি আমার চেয়ে বড় পাষাণ রে। মায়ের সামান্য অভিমানের দাম দেবার জন্য মাকে সামনে পেও মা বলে ডাকিস রে। এত অভিমান তোর? কি হলো, মা বলে ডাকবি না? মা, মামুন, আমার মামুন। সন্তানকে তো তোমার বুকে টেনে নিলে, তুমি আমাকে তোমার বুকে ঠাক দেবে না? মাসুদ, যার সাথে তুই আমার পরকীয়া সম্পর্কের কথা বলেছিলি, ওই তোদের সেই জন্মদাতা। আকবর সেটা আমাকে মিথ্যে খুনের আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। আমাকে বলেছিল আমি তার অপরাধের সাজা নিয়ে জেলে গেলে তোদের মানুষের মতো মানুষ করে তুলবে। দারিদ্রতার অভাবের কারণে তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের মায়ের জীবন বাঁচানোর জন্য আমি খুন না করেও খুনি সেজে 12টি বছর জেল কেটে এসেছি। জেল থেকে বের হয়ে যখন আকবর শেঠের সাথে দেখা করতে যাই তোদের সন্ধান জানার জন্য, তখন আকবর শেঠ আমাকে লাথি মেরে বের করে দেয়। আমি তখন বুঝতে পারলাম আকবর শেঠ আমার সাথে বেঈমানি করেছে। প্রতিশোধের নেশায় আমি জ্বলে উঠলাম। তারপর আজকের এই আকরামে পরিণত হলাম। বাবা, বাবা। হ্যালো, তোর মেয়ে এখন আমার কাছে। আকবর, যদি মেয়ের ইজ্জত আর জীবন বাঁচাতে চাস তাহলে সোজা একা আকবর শেঠ সি ভিউতে চলে আয়। আকবর! মাসুদ ভাই, মাসুদ ভাই, আকবর শেঠের ভাই রিটন আমাকে আঘাত করে আমার সামনে থেকে দোলাকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে?
আকবর শেঠ এইমাত্র টেলিফোনে এই কথাটাই আমাকে জানিয়েছে, আর সিভিউতে আমাকে একা যেতে বলেছে। তুমি আজ একা যাবে না, তোমার সাথে তোমার 2 সন্তানও যাবে। আকবর শেঠ! চোখে জাদু আছে, রূপে মধু আছে, চোখে চোখে মধু আছে আছে আছে। ও ডাকি রসিক তোমাকে, এসো আমার কাছে কাছে, কিছু দেখো দেখো না, কিছু আরে রে স্বামী খোলা মেলা রে, আরে রে স্বামী খোলা মেলা রে, আরে রে খুঁজে দিলওয়ালা রে, আরে রে ভালোবাসা জ্বালা রে, যায় না কাউকে বলা রে, দুটি মনের খেলা রে, কেউ হারে।
আমার ভাই। Hands up. এখানে একটা সই করুন। এখানে এই যে আপনিও একটা সই করুন এখানে। হ্যাঁ এখানে। ধন্যবাদ। আমার মা